বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়া সব উপজেলা কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। এদিকে পূর্ব ঘোষিত সোম, মঙ্গল ও বুধবারের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনে কিছুটা শিথিল করা হয়েছে। রোববার বেলা 11টায় ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে হরতাল শিথিল করার এক ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি দৈত্য, যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে। 14 সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন। দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন। প্রশ্ন হলো, সেই দৈত্যটি কে? সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইউনূস এবং তার সরকার। যদি তাই হয়, তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে, তাই অধ্যাপক ইউনূস নিজেই কি নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন, তাও আবার যেন তেন দৈত্য। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এবার নরেন্দ্র মোদীকে ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হচ্ছে ভারতের অনেকগুলো গণমাধ্যম থেকে, এবং অনেকের মানুষের মনের থেকেই একটি অনেক জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। সেখানে বলা হচ্ছে, রাজা যেভাবে পালিয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীরও কি এই অবস্থা হতে পারে? ভারতের অনেকগুলো জনগণ ভারতের নরেন্দ্র মোদীর পরে ক্ষুব্ধ হয়ে আছেন, এবং এর পিছনে সবথেকে কার বড় হাত রয়েছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়া সব উপজেলা কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। এদিকে পূর্ব ঘোষিত সোম, মঙ্গল ও বুধবারের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনে কিছুটা শিথিল করা হয়েছে। রোববার বেলা 11টায় ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে হরতাল শিথিল করার এক ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা বলেন, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে হরতালে শুধু মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ পালন করা হবে, তবে এদিন দোকানপাট খোলা থাকবে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে তাদের চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গল ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল অবরোধ পালিত হবে। এ সময় শুধু মহাসড়ক অবরোধ থাকবে। বিক্ষোভে অংশ নিয়ে নেতারা বলেন, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতাল অবরোধের আওতার বাইরে থাকবে। সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। দাবি। দর্শক, বাংলাদেশের অবস্থাটা এখন কি? দেশের আর্থসামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, সার্বিক অবস্থা বিবেচনা করলে দেশ কোন পথে এগোচ্ছে? দেশ কি সঠিক পথে এগোচ্ছে নাকি আমরা ভুল পথে এগোচ্ছি? আমাদের কর্মপরিকল্পনাগুলো ঠিক আছে? আমরা কি আইন শৃঙ্খলার অবস্থা ঠিক রাখতে পেরেছি? বিশ্বব্যাপী যে আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা কি আমরা ধরে রাখতে পেরেছি বিশ্ববাসীর কাছে, নাকি একটা অনাস্থার জায়গা তৈরি করে ফেলেছি? এরকম নানা আলোচনা চতুর্দিকে চলছে। এই আলোচনার মধ্যেই যদি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমন মন্তব্য করেন যে দেশ শেষ হয়ে গেছে, দেশের অবস্থা একেবারে শেষ, তাহলে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তেমনই একটা মন্তব্য আমরা পেলাম একজন রাজনীতিবিদের কাছে। তিনি বিএনপি নেত্রী, খুবই স্পষ্ট কথা বলেন। স্পষ্ট কথা বলার জন্য অনেকের শত্রুতেও পরিণত হয়েছেন ইদানিং আমরা দেখছি। রুমিন ফারহানা, তিনি এমনই একটা চাঞ্চল্যকর মন্তব্য করলেন, যেটা নিয়ে আমার মনে হয় যে মব প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। এটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বেশ ঝাঁঝালো কথা বলেছেন যে মানে সরকার মব চাই, এটা চলুক, এতে নাকি সরকারের অনেক লাভ রয়েছে। মব যদি চলতে থাকে তাহলে সরকারের লাভ কোথায়? এই কথা কেন রুমিন ফারহানা বলতে গেলেন কেন এই কথা? একটু বুঝে ওঠার চেষ্টা করি তার কথায়। রুমিন ফারহানা বলেছেন দেশের অবস্থা শেষ। আপনি দেখেন 370টা না 380টা মব হয়েছে গত 365 দিনে। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করতে চাইবে না, ওই দেশে তো পাগলও বসবাস করতে চাইবে না, এমন কথা তিনি বলতে চেয়েছেন। বলেছেন গত 40 বছরে একটা ভয়াবহ রকমের ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, তারা দেশ ছেড়ে দিতে চাইছে, এমন কথাও তিনি বলেছেন। অর্থাৎ যারা এখনো মোটামুটি আছে তারাও দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে। সুতরাং আমরা একটা জ্ঞানহীন, একটা মেধাহীন রাষ্ট্রে পরিণত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি। বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ তার। বলেছেন এই যে 365 দিনে 370টা মব হলো, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায়
চায় মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ। এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নেই, সরকারের তো কোনো দল নেই, সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নেই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে সেই কাজটাই প্রেশার তৈরি করার একটা ভান করে। শাহবাগে বসে, যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে কিংবা করায়। এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও তিনি বলছেন যে মব রোখার জন্য নির্বাচিত সরকার দরকার। নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেন অফ কমান্ড প্রতিষ্ঠিত হবে। নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে কে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয়, বিশ্বাস করেন দেশের চেহারাটা পাল্টাতে বেশি দিন সময় লাগবে না। মূলত নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করেছেন, এবং নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করে ভয়াবহ যে কথাটা বললেন, আমি জানি না সেই কথাটা আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। সেই কথাটা হচ্ছে যে মব সরকার চায় মব হোক, এবং মানে যে কাজটা সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি দৈত্য, যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে। 14 সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন। দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন। প্রশ্ন হলো, সেই দৈত্যটি কে? সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইউনূস এবং তার সরকার। যদি তাই হয় তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে, তাই অধ্যাপক ইউনূস নিজেই কি নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন? তাও আবার যেন তেন দৈত্য নয়, আলাদিনের চিরাগের দৈত্য। অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন। তবে এবারই প্রথম নয়, এর আগে 111-এর সময়ও তিনি এমনটা বলতেন, দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না। তবে 3 রাজনৈতিক দল বরাবরের মতোই এখনো নিজেদের অবস্থানে অনড়, যার পরিণতি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন। তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে। বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে। অন্যদিকে সরকারের কিংস পার্টি এনসিপি, যদিও তারা এখনো পর্যন্ত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়, তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, করতে হবে নতুন সংবিধান। আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছিল গত 15 আগস্ট, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আরো 1 মাস তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল। 1 মাস আগেও যে জায়গায় ছিল, 1 মাস পর এসে অধ্যাপক আলী রিয়াজের কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি। এমন পরিস্থিতিতে 14 সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিজেই রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন। বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয়, বেশ ইঙ্গিতপূর্ণ। বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি। প্রথমে শুনে আসি তিনি কি বলেছেন। যখন ঐকমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো। গতকালকে আমরা 8 দলীয় একটা জোট হচ্ছে বলে এই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। বিষয়টা চলেছে 5টা ইসলামী দল আর হেভি পার্টি, এনসিপি আর নূরের সংগঠন, এই 3 জন মিলে, 3 জন মোট 8 জন মিলে তারা একটা রাজনৈতিক জোট করার জন্য আগ্রহী করে কথা বলেছে। কিন্তু গতকালকে থেকে দেখা গেছে আবার স্বভাবত এটা নিয়ে অনেকেরই ভূমি নেড়ে গেছে, বলি না আমরা, পা নেড়ে গেছে, ভাবেছে ইরে বাবা ইসলামী দল চলে আসতেছে, তারেক জিয়ার বিরুদ্ধে ইসলামী দলরা চলে আসতেছে। ফলে বুঝতেই পারেন ইন্ডিয়ানরা জামাই পর্ষদ থেকে শুরু করে যতগুলা দেশের স্বার্থের ভিতরে আছে, বিদেশি স্বার্থের ভিতরে আছে, সবাই ঝাঁপে পড়ছে, মাঠে নেমে পড়ছে, বিশেষ করে মানে কমিউনিস্ট ভাইরা। তারই ফলশ্রুতিতে তারা ভয় দেখাইছে, থ্রেট করছে, পয়সা লোভ দেখাইছে, হোয়াটএভার। এই 3টা দল বেঁকে বসছে। বেঁকে বসে এখন অস্বীকারও করতে পারছে না যে তাদের সাথে কথা হয়েছে। কথা না হলে 8 দল বিষয়ে কথাটা আসলো কেন? এখন খালি একটু বলতে চাচ্ছে অফিসিয়ালি, হ্যাঁ কথা হচ্ছে, কিন্তু আমরা 8 দল একসাথে কোনো মিটিং করবো, আন্দোলন করবো, এর মালা হয়নি। এটা আরো কথা বলতে হবে, বুঝচুস দিয়া দেখতে হবে। নিট যারা সবাই কম বেশি কথা বলছে, কোন কোন পত্রিকা খুব আগ্রহ নিয়ে কথা বলছে, ওদের মুখ থেকে এটা বাইর করে নিয়েছে, না না আমরা কথাই বলি না, এরকম বলে নাই কেউ, কিন্তু অনেকে চেষ্টা করছে, এরা কোনো মানে দিয়ে রিপোর্ট করছে, না 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 8 দলের সঙ্গে আমাদের কোনো কালাপই হয় না। এনসিপি টেনসিপি অনেকের সাথে এরকম কথা বল, এরকম একটা রিপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে প্রত্যেকের রিপোর্টের ভিতরে যেটা পরিষ্কার,
তারা বলতেছে হ্যাঁ আলাপ হয়েছে, কিন্তু আমরা একটা আন্দোলনে নেমে যাচ্ছি, আমরা 8 দল ফরমেশন করে আলেছি। এই অংশটা ঠিক না, এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে, সময় লাগবে। এনসিপি আরেকটা সতর্ক আর কি, একটু বেশি সতর্ক, সম্ভবত তারা ভয় পাইছে।